নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের কথাকৃতির অনুষ্ঠানে আমরা পেয়েছি এক বিশেষ কবিকে, যে কবির কবিতা আমাদের অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। কিন্তু কথাকৃতির মূল উদ্দেশ্য বিভিন্ন কবির ভালো কবিতা আমাদের পাঠকদের সামনে তুলে ধরা। তো আজকে আমাদের সামনে রয়েছেন কবি সুশীল মণ্ডল। বহুদিন ধরে তার কবিতা চর্চা, বিভিন্ন পত্রপত্রিকায়, এমনকি দেশ পাবলিকেশন থেকেও তার প্রচুর কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আমরা তার কবিতায় থাকব, তার সাথে আলোচনা করব, জেনে নেব অনেক কিছু। নমস্কার সুশীল দা। নমস্কার। তোমাকেও। সুশীল দা, আমাদের এই অনুষ্ঠানটা আসলে রেডিওর মতো করে হয়, হ্যাঁ, রেডিওর আবহে। তো যেখানে মানে পাঠকরা তোমার কবিতা শুনবেন এবং অনুভব করবেন শুধুমাত্র কান দিয়ে, অর্থাৎ একটি ইন্দ্রিয়ের সাহায্যে। তো এই ব্যাপারটা তোমার কাছে কিরকম লাগে? এটা ভালো। কবিতা কবি পাঠ করবে আর শ্রোতারা সেটা শ্রবণ করবে, তাতে শ্রোতাদের বুঝতে কোনো অসুবিধা হবে না যে কবির কবিতা কেমন, একদম। এটুকু তারা হয়তো বুঝে নিতে পারবে। তো এই প্রয়াসটা নিঃসন্দেহে একটা ভালো প্রয়াস। এই জন্য তোমাকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানের মধ্যে সামিল করার জন্য। তো আমরা সরাসরি তাহলে তোমার কবিতায় চলে যাই। ঠিক আছে, চলে এসো। তোমার প্রথম কবিতা কি শোনাচ্ছ আমাদের? আচ্ছা, আমি প্রথম যে কবিতাটা পড়ছি, কবিতাটার নাম অহর্নিশ অন্ধকার। ঈশ্বরের সাথে আমার বন্ধুত্ব সারাদিন উজ্জ্বল। নিতান্ত বালকের মতো তার হাসি অসীম শূন্যতা থেকে ঝরিয়ে দেয় আমার বৈঠকখানায়। মানুষের যাওয়া, মানুষের আসা, নক্ষত্রের আলোয় সে হিসেব কষে। নদীতে গলা ডুবিয়ে থাকে চৈত্রের দুপুর, আর আমার ঈশ্বর মাপতে থাকে আমার বুকের অহর্নিশ অন্ধকার। ঈশ্বর অহর্নিশ মাপতে থাকে আমাদের বুকের অন্ধকার। আসলে ঈশ্বর তো আমাদের ভিতরেই আছেন, তিনি মেপে চলেন আমরা কতটুকু বুঝি। এমন কবিতার পর হয়তো অনেক কিছু বলার থাকে, কিন্তু সেখানে না বলাটাই শ্রেয়। আমরা চলে যাব কবির পরের কবিতায়। আমার পরের কবিতা বাড়িটি। পাণ্ডুর চাঁদের আলোয় বাড়িটি ঘুমায়। শিল্পীর ইজেলে আঁকা এ বাড়িতে মেঘমল্লার ঝরে। অখণ্ড সম্পর্কের বহ্নিশিখা বাড়িটির শরীরে মাখিয়ে দিয়েছে বসন্ত রঙা আবির। বাড়িটির এক জীবন বয়স ছুঁয়েছে দাম্পত্যের তন্ময় সাধনা, কখনো শোকে, কখনো গানের অভিযাত্রায়। বাড়িটির ক্ষতদাগ একটি অনন্য অধ্যায়। নমস্কার। বাড়ি, যেখানে আমাদের সবার এক অনন্য আশা, অনন্য প্রয়োজন। একটা বাড়িকে ঘিরে আমাদের নানা রকম স্মৃতি আমাদের থাকে। তো সমস্ত কিছু শুধু স্মৃতি নয়, বাড়ি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মিশে থাকে। কারণ বাড়ি হচ্ছে আমাদের আশ্রয়, বাড়ি আমাদের ভরসা, বাড়ি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস। কবিতায় যখন বাড়ি উঠে আসে, কবিতা নিজেই যেন ঘর বাড়ির মতো দেখতে লাগে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই। আসলে কবিতাও তো আমাদের ঘর বাড়ি। এটা ভীষণ ভালো উপলব্ধি তোমার। আমরা পরের কবিতায় চলে যাই। আচ্ছা, আমার পরের কবিতা চোরাবালি ডাকে। চোরাবালি ডাকে, অভিমানী সংসার চোখ তুলে দেখে। খুকি মেয়ে মুহূর্তে রমণী হয়ে ওঠে, সারা শরীর জুড়ে তার নারী নারী গন্ধ। দুপুরের গোপন যন্ত্রণা কাতরায়, নিয়ন্ত্রণ হারা ঝর্ণার জল ধুয়ে ফেলে পাথর খণ্ড। পাথরের আয়নায় দেখি অন্ধকার, ভাবনার স্বরলিপি ছিঁড়ে যায়, পা ডুবতে থাকে অনন্তকালের চোরাবালিতে। ধন্যবাদ। বাহ, আমাদের পা ডুবতে থাকে অনন্তকালের চোরাবালিতে।
আমরা সবাই আমরা তো সবসময় যেন মনে হয় জীবনটা একটা চোরাবালির চোরাবালি। মধ্যে আমরা হাঁটছি, ঠিক যে কোনো তাই, ঠিক মুহূর্তে তাই। আমাদের পতন ঘটতে পারে। একদম তাই, এবং তার উপরেই বেস করে কবিতাটা লেখা। আসলে হ্যাঁ, হ্যাঁ। কবিতাই তো আমাদের জীবনের ছায়া ছবিগুলোকে তুলে ধরে, তাই না? হ্যাঁ, আমি চেষ্টা করি আমার কবিতার মধ্যে বাস্তবতাটাকে একটু বেশি করে আনতে। হুম, হ্যাঁ, সে তো হুম। অবশ্যই, প্রত্যেকটা কবিতায় কবিতাই যদিও জীবন কল্পনা থেকে মিশ্রিত তৈরি হয়। ব্যাপার থাকে, কল্পনা সেখানে রাখতেই হয়, তবুও বাস্তবকে ধরে রাখাটা কবির একটা কর্তব্য, সেটা সমাজের কাছে একটা দায়বদ্ধতা, ঠিক তাই, ঠিক তাই না? হুম। একদম তাই। আজকে কথাকৃতি অনুষ্ঠানে রয়েছি কবি সুশীল মণ্ডলের সঙ্গে। তার কবিতা শুনে নিচ্ছি তার কণ্ঠে। আমরা চলে যাব তার পরের কবিতায়। আমার পরের কবিতা, এখন আকালের দিন। আমাদের দিনগুলি অন্ধকার মেখে থমকে থমকে চলতে থাকে। এখন নিরন্নের দিন, এখন আকালের দিন, এখন বৃষ্টির কথা ভাবতে ভাবতে চিতাকাঠের মতো শুকিয়ে উঠি। আমাদের স্বপ্ন কন্যাভ্রূণের মতো অনেক সংশয় নিয়ে বেঁচে থাকে কিংবা বাঁচে না। তোমরা যারা বলে যাচ্ছ আর নয়, এবার পাত পাড়ি গোটাতে হবে, যেতে হবে এই লোক ছেড়ে। যারা বেঁচে আছে মসৃণ হৃদয়ের খননে মননে, অনেক খাত পেরিয়ে আজও চন্দনের বনে, তারা কেন বৃষ্টি চাখে? ভূভারতে আজ বৃষ্টির নদী, সতত বহমান গঙ্গা লজ্জা পায়। হিমালয় নিচু মাথায় দৃষ্টি রাখে, হাঁটুর নিচে মাথা গুঁজে। পাখির ডানায় বাদামি বিষণ্ণতা ঝরে পড়ে। প্রজাপতির বিবর্ণ ডানায় অশনি সংকেত। মানুষ হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে বান্ধবহীন নগরের দিকে। চেনা পৃথিবী ধোঁয়ার কুণ্ডলিতে অচেনা হয়ে ওঠে। আমরা চিনতে পারি না আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের বোধ। ধন্যবাদ। মানুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে অবান্ধব নগরের দিকে। হ্যাঁ, হ্যাঁ, এখন যেন মানুষের কোনো বন্ধু নেই, এখন বন্ধুই নেই, মানুষের, একদম হ্যাঁ, তাই। হ্যাঁ, এখন মানুষের চলাফেরা যেন খোঁড়াতে খোঁড়াতে তারা এগিয়ে চলছে। হ্যাঁ, মসৃণ যে জীবন সেটা যেন নেই, যদিও নেই, জীবন মসৃণ ঠিক। হলে ঠিক জীবন হয়ে ওঠে না, কিন্তু এত তার আধিক্য, হ্যাঁ, এই অমসৃণ ব্যাপারটা, এই খুঁড়িয়ে চলার ব্যাপারটা, আমরা মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি, তাই তো আমাদের এরকম একটা অবসাদ চলে আসে। হ্যাঁ, এবং তোমার কবিতার মধ্যে সেইটা কিন্তু একদম স্বচ্ছ, যে মানুষের জীবন ধীরে ধীরে কিভাবে, মানে আমাদের সবার আড়ালে নয়, সবার চোখের সামনেই অন্য রকম হয়ে যাচ্ছে। খুব ঠিকই, সুন্দর ঠিকই। একটা কবিতা আমরা শুনলাম। আহ এই কবিতা শোনাও, তুমিও তো ভালো লেখো, তোমার অনেকগুলো বই আছে জানি। তুমি আমার কবিতা পড়েছো? হ্যাঁ, সবচেয়ে, না আমার পড়ার ওইভাবে হয়নি, এই বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ম্যাগাজিনে পড়েছি হয়তো। হুম, ওই আচ্ছা। কবি সম্মেলন হুম 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 আমলদার যে হুম হুম কাগজ আছে, হ্যাঁ, হুম। ওখানে। তা আমি কবিতাটা পড়ি। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। এটা আমার কাব্যগ্রন্থ ফিরে এসো সমর্পণ থেকে আচ্ছা। খিদে জন্ম বা খনন, যে হ্যাঁ, কবিতা, তার সিরিজ কবিতা এটা, খনন বা খিদে জন্ম, তার থেকে একটা কবিতা আমি পড়ে বইটার শোনাচ্ছি নামটাও তোমাকে। তো খুব সুন্দর। ফিরে এসো ফিরে এসো সমর্পণ। সমর্পণ। হ্যাঁ। সুন্দর না, কাব্যিক নাম। হুম। নামকরণটা আমার মনে হয় খুব জরুরি একটা হ্যাঁ, বইয়ের হ্যাঁ, জন্য। নিশ্চয়ই, নিশ্চয়ই, হ্যাঁ, হ্যাঁ, একটা বইয়ের নামকরণ নিঃসন্দেহে একটা জরুরি ব্যাপার। ঠিক তাই। তো এটা সেখান আমাদের থেকে মাথায় রাখতেই হয়। খনন বা খিদে জন্ম একটা হুম, কবিতা, হুম, হুম, সেটাই হুম, হুম, তোমার অনেকগুলো কবিতা আছে, খনন বা হুম, খিদে জন্ম 8টা কবিতা আছে। সেই হুম। 8টার থেকে 8 নম্বর কবিতাটা পড়ে শোনাচ্ছি তোমাকে। ঠিক আছে, শোনাও। আলতো আলো এসে পড়ছে খয়েরি পালকে, দুটি ঠোঁট লিখে রাখছে খিদের পৃথিবী, যত কথা বলতে চায় তার চেয়েও বেশি ক্ষুদ্রতর, তবু স্বপ্ন অপাংতেও নয়। দুটি ডানা মেলে দিলে আকাশটা তার, জমির ভেতর জমি নীল মালিকানা, নিচে সমতল বেয়ে ছুটে যাচ্ছে হাওয়া, পাতা চুঁইয়ে ঝরে পড়ছে অবুঝ সময়ে। সময় তো কারো নয় যে দেখায় তার, যারা দেখে তারা শুধু গুনে নিতে জানে, খয়েরি খেচর জানে বিকেলের শেষে ঘরমুখী টানটুকু অতুল সঞ্চয়ে। আলতো আলো, খিদে জমি, স্বপ্ন দুটি ডানা ঘরে ফিরে খুঁজে নেয়
ওড়ার ঠিকানা। বাহ, সুন্দর কবিতা। কবিতা এই জন্য আমার এই জায়গাটা খুব ভালো লাগলো, এই ভাবনাটা তোমার, যে খিদে থাকবে তাই বলে স্বপ্ন থাকবে না তা তো নয়। হুম। হ্যাঁ, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে হুম তোমার যে ঘর বাড়ি কবিতাটা, হুম 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 তা ওই ঘর বাড়ির মধ্যে আমি বাড়িটি। কিন্তু বাড়িতে যে কবিতাটা, যে আমাদের সেই ফিরে যেতে হবে সেই ঘরে বা বাড়িতেই, এই হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ আমার কিন্তু এটাই কিন্তু এই কবিতার মূল জায়গা, যে আমাদেরও ঘর আছে, বাড়ি আছে, এবং হুম সেখান হুম থেকেই হুম উড়ে যাওয়ার ঠিকানাটা খুঁজে পেতে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই ঠিকই। হুম। হুম। তো তোমার হ্যাঁ, একটা জায়গাকে কেন্দ্র করে তারপর তো আমাদের চলাফেরা, হ্যাঁ, চলা একদম বলা। তাই। হ্যাঁ। ঠিক ঠিক। হুম, তো তোমার ঠিক। পরের খুব কবিতায় সুন্দর চলে যাই। কবিতা, এরকম একটা ভালো কবিতা শোনানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি হুম। চলে আসছি আমার পরের পরের কবিতায়। কবিতায়। এই কবিতাটা খুবই প্রাসঙ্গিক, তুমি পড়লেই বুঝতে পারবে। হুম হুম। কবিতাটার নাম হচ্ছে কন্যা ভ্রূণ। হুম। আচ্ছা। আমার জানা হয়ে গেছে তোমরা ভূমিকে আমার ইষ্ট দেবতা হতে দিতে চাও না। আমার জীবনে কোনো জলপ্রপাত নেই, আমার জীবনে কোনো বৃষ্টি নেই, আমার জীবনের মন খারাপ বাতাসে কাঁপতে কাঁপতে নামেটা তৃষ্ণার মতো জানালায় আটকে আছে। তোমরা পুরুষেরা শুধু জানো বিপুল সহবাস, শুধু জানো আমার মায়ের সব উষ্ণতা কিভাবে শুষে নিতে হয়। আমার পৃথিবী দেখার স্বপ্ন এখন অন্ধকারে অন্তরীণ। নন্দনের চত্বরে আমার অপেক্ষায় বসে থাকা, কিংবা ব্রিটিশ কাউন্সিলের ডিসকভারি অফ ইন্ডিয়ায় মুখ ডুবিয়ে আমার ইন্দিরা গান্ধী হয়ে ওঠা কখনো সম্ভব নয়। ইচ্ছে করে কাগজ কুচি নিয়ে খেলতে, শিবের গাজনে গা ভাসায়, রূপকথার পাথর ঠুকে ঠুকে ভালোবাসার আগুন জ্বালায়। ওহে পুরুষ, তোমার বিবর্ণ প্রেমে মেয়ে মানুষ চাই, অথচ কন্যা ভ্রূণে এমন নত নীল মুখ কেন? ধন্যবাদ। বাহ বাহ, অসাধারণ। কন্যা ভ্রূণে এত নত নীল মুখ কেন? কি! কন্যা ভ্রূণ একটা বড় ব্যাপার যেটা হ্যাঁ আমাদের হ্যাঁ খুব বিচলিত করে, তাই না? হ্যাঁ, ঠিক ঠিক। হুম এবং আরো বড় হুম কথা হচ্ছে যে তোমার কবিতার মধ্যে যে ছোট ছোট চিত্রকল্পগুলো তৈরি হয় না, সেটাও হুম। কিন্তু খুব জরুরি। যে কোনো কবিতার চিত্রময়তা, হ্যাঁ চিত্রকল্পতা, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ থাকাটা হ্যাঁ। খুব জরুরি হুম হুম কবিতার নিজের চিত্রময়তা তো শরীরের আমাদের জন্য। শিখে গেছেন জীবনানন্দ দাশ। হ্যাঁ, তাই তো। তা তোমার পরের হ্যাঁ। কবিতায় চলে যাই। হুম। আমার পরের কবিতা হচ্ছে ঘাস ফুলের ওপরে। বেশ। ঘাস ফুলের ওপরে ঈশ্বর বরফ কুচি ছড়িয়ে দিচ্ছে, দিন শেষে তাই কোনো অন্ধকার নেই। তৃষ্ণাকাতর দেবদাস দিঘির জলে পা ডুবিয়ে বসে আছে অনন্ত আশ্বিনের শিশিরে। চক্রবাল থেকে উড়ে আসা হাওয়া তার চুলে বিলি কাটে। আজ একজন অলৌকিক অতিথি পা রাখবে নক্ষত্র লোক থেকে আমাদের ধুলো জমা মাটির বারান্দায়। ধন্যবাদ। অসাধারণ একটা কবিতা শুনলাম কবি সুশীল মণ্ডলের কাছ থেকে। আজ আমাদের কথাকৃতিতে কবিতা পাঠ করছেন নিজের কণ্ঠে কবি সুশীল মণ্ডল। আমরা সুশীলদার পরের কবিতায় যাবার আগে সুশীলদার জন্য কিছু প্রশ্ন। সুশীলদা, হ্যাঁ, বলো। বর্তমানে তরুণ কবিরা যারা, তাদের মধ্যে অনেকেই খুব বলিষ্ঠ লিখছেন। যারা হুম। বর্তমানে ধরো এই নিশ্চয় নিশ্চয়ই। 90 দশকের শেষ থেকে বা 0 দশকের শুরু থেকেই বলছি, হ্যাঁ তারা হ্যাঁ অনেকেই আছেন যারা খুব বলিষ্ঠ লেখেন, কবিতা নিয়ে তারা ভাবনা চিন্তা করেন, একটা নতুন ভাবে কবিতাকে নিয়ে আসছেন। হুম 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 কিন্তু আমরা সবাই জানি যে কবিতায় একটা অদ্ভুত প্রাতিষ্ঠানিকতা কাজ করছে আমাদের কবিতার জগতে। তো হুম সেই হুম হুম প্রাতিষ্ঠানিকতা ঠেলে এই তরুণ কবিরা কিভাবে এগিয়ে যাবেন? ওই ব্যাপারটা থেকে, হ্যাঁ, হ্যাঁ, ওদের বেরিয়ে আসলে ভালো আর কি। হুম। স্বাধীনভাবে কবিতা লেখা বা কবিতা চর্চা করাই আমার বেশি পছন্দ। হুম। হুম। তাহলে, হ্যাঁ, নিজের মতো করে বলা যায়, হ্যাঁ, নিজের মতো করে কওয়া যায়। আমি দেখেছি অনেক কবিতা, এই দশকের অনেক কবিরা খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। হ্যাঁ, হুম। কিন্তু তাদের হ্যাঁ, সব তবে কবিতাই তো আমরা সামনে আনতে পারি না। সবচেয়ে আনা যায় না, সেগুলো হুম। দেখতে পারি না। হুম। কারণ তবে গোষ্ঠীবাদ তবে একটা খুব বড় হ্যাঁ জায়গা নিয়ে হ্যাঁ, নেয়। এখন একটা গোষ্ঠীবাদ চলে এসেছে, এগুলো যে কেন সাহিত্যের ক্ষেত্রে দানা পাচ্ছে, হ্যাঁ, একটা কঠিন ব্যাপার। এটা ঠিক
মানা যায় না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আমরা কবিরা হব, হ্যাঁ, যারা কবিতা নিয়ে চর্চা করি, তারা, তাদের মধ্যে প্রথম যে গুণটা থাকা দরকার সাহিত্য মনস্ক, হ্যাঁ, সাহিত্য মনস্কতা, তাই না? তো এই ব্যাপারটা মাথায় রেখে, হ্যাঁ, গোষ্ঠীবাদকে দূরে সরিয়ে যদি আমরা কবিতার ক্ষেত্রে মন দিই, তাহলে মনে হয় আরো অনেক অনেক ভালো কবিতা আমরা পাবো। এটা আমার মনে হয় আর কি, আমার ঠিক। মতে আর কি। একদম, একদম, হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আর এটাও তো দেখা গেছে যে আহ, এই এত দশক ধরে কবিতা লেখা হচ্ছে, অনেকেই লিখেছেন, সব দশকের সব কবি যে খুব উজ্জ্বল সেরকম কিন্তু নয়, সেখানেও ভালো আছে, সেখানেও খারাপ আছে। সুতরাং এই সময়কার বলতে পারি শূন্য দশকের কবিরা কেউ কেউ খুব ভীষণ ভালো কবিতা ভীষণ লিখেছেন। ভালো লেখেন। হুম, হ্যাঁ, তাদের চর্চার ক্ষেত্রটা আমি অভিনন্দন জানাই। হুম। তোমার পরের কবিতায় চলে যাই। পরের কবিতাটা একটু অন্যরকম। পরের কবিতাটা হচ্ছে কি, আহ, বাংলাদেশে যখন যুদ্ধ হয়, হুম, হুম, 1972 সালে মুক্তি পায় বাংলাদেশ, স্বাধীন দেশ, একাত্তর সালে। হুম, হুম, তো সেখানে ওই সময়ে যুদ্ধ চলাকালীন সময়টাতে যারা ছিন্নমূল হয়ে ভারতবর্ষে পাড়ি দিয়েছিল, হুম, হ্যাঁ, আশ্রয়ের জন্য, তো সেই সময়ের প্রেক্ষাপটে, হ্যাঁ, হুম, আমার একটা কবিতা, হ্যাঁ, সেটা পড়লেই বুঝতে পারবে যে কেমন। পড়ো। কবিতাটার নাম হচ্ছে আবেদ আলী। আবেদ আলী, শেষবার যখন তুমি আমার হাত ধরে এপারে পার করে দিলে, তখন অন্ধকারটা এত ঘন ছিল যে নিজের হাত নিজে দেখতে পাচ্ছিলাম না, অথচ তোমার চোখের কোণে পানি চিকচিক করছিল, তা আমার দেখতে ভুল হয়নি। আমার মায়াবী বাসাখানের ঈশান কোণে আম গাছের থোকাগুলোর করুণ দৃষ্টি আমার অন্ধকারকে আলো করে তুলেছিল। লালু আমার পা জড়িয়ে ধরেছিল, যেমনটি শকুন্তলার প্রতিগৃহে যাত্রার সময় হরিণ শিশু তাকে আটকে ছিল। আবেদ আলী, কেমন আছে আমার মা মনসার বেদিমূল? মনসা কি আজও দুধকলার লোভে সেখানে আসে? আর ওই যে প্রসারিত দৃষ্টি মেলে আমরা গজারি গাছের মাথা নাড়ানো দেখতাম, তোমার নিজের হাতে তৈরি 4 ফুট উঁচু মাচা, সেখান থেকে কি আজও গজারি গাছ আমাকে খোঁজে? ভারতবর্ষ বড় ভালো দেশ জানো, আশ্রয় দিয়েছে আমাদের, কিন্তু কষ্ট হয় যখন ট্রামে ট্রেনে ঝুলতে ঝুলতে গিয়ে প্রাইভেট ফার্মে 8 থেকে 10 ঘন্টা অবসরের ফুরসত পাওয়া যায় না। আবেদ আলী, তোমার পুণ্যলতা কাকিমা আজ শেষের দিকের শয্যা নিয়েছে, কিন্তু বিড়বিড় করে বলে, আমাকে পেতলের কলসি দে, আমি দিঘি যাব, পারুলবালা আমার জন্য দাঁড়িয়ে আছে। পুণ্যলতা জানে না, দুদিন পরেই আমার ফেলে আসা দেশ পারুলবালাকে তুলে দিয়েছিল মাংসাশী 1 সহস্র কুকুরের হাতে। আবেদ আলী, তুমি ভালো থেকো, তোমার চোখ দিয়ে আমার দেশকে তুমি দেখতে দিও চিরটা কাল। ধন্যবাদ। বাহ! একটা গল্পের মতো কবিতা আমরা পড়লাম, বা শুনলাম বলা ভালো। কেন কবিতার মধ্যে এরকম গল্প উঠে আসে? তার কারণ আমার মনে হয় এই গল্পগুলো আমাদের খুব সহজেই মনে গেঁথে যায়। আর তাই কবিতার মধ্যে দিয়ে যে গল্পগুলো আমরা শুনতে পাই, সেগুলো বোধহয় আমরা কোনোদিন ভুলি না। তেমনই একটা কবিতা শুনলাম এতক্ষণ। আমরা চলে যাব কবির পরের কবিতায়। আমার পরবর্তী কবিতা, আমরা যারা বেঁচে নেই। বেঁচে থাকার জন্য গাছগাছালি দরকার, বৃষ্টি, আগুন এবং অমসৃণ রাস্তা। যে সকল মানুষেরা মৃত্যুর পরপারে গিয়ে বেঁচে আছে, তাদের অনেক কিছু ছিল। সমুদ্র ছিল, পালপথ ছিল, তাদের গলায় জড়িয়ে থাকা নদীটি কখনো দামোদর, কখনো চিতাকাট। তাদের নিত্য বসত ছিল নারীর সঙ্গে, এবং বিদঘুটে আগ্নেয়গিরির ধ্বংসে, বিপুল ঝড়ঝঞ্ঝা অন্ধকার রাত এবং আলোর ভোরকে জড়িয়ে ঘুমাতো তারা। আমরা যারা আর বেঁচে নেই,
তারাই দুবেলা খুঁজে যাচ্ছি বাঁচার সুঠাম রাস্তাটি। ধন্যবাদ। বাহ, কি অসাধারণ ফিনিশিং কবিতার! আমরা যারা বেঁচে নেই, হ্যাঁ, আমি এরকম একটা বলার চেষ্টা করি যে আমরা তো মৃত্যুকে নিয়ে মরে বেঁচে আছি, হ্যাঁ তাই না? ঠিক তাই, হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তারা যেন সবসময় খুঁজে চলেছে আমাদের বাঁচার রাস্তাটা বাঁচার কিভাবে আমরা রাস্তাটা কি হয়, খুঁজে একদম পাবো। একদম একদম। খুব সুন্দর একটা কবিতা হুম। শুনলাম। তো তো তোমার কাছ ঠিক থেকে আছে, এবার একটুখানি একটু জেনে বলি নেব। শোনো, এবার একটু বলি শোনো। হ্যাঁ, এবার তোমার আরেকটা কবিতা পড়ো, তাহলে ভালো লাগবে শ্রোতাদের আর কি। আবার আমার কবিতা? আরেকটা পড়ো না, অসুবিধে কি? হ্যাঁ, এটা ওই একই কাব্যগ্রন্থ থেকে পড়ছি, ফিরে এসো সমর্পণ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক ঋতুজা, আছে। হুম। ঋতুজা যে কবিতার সিরিজটা, 6টা কবিতা আছে 6 ঋতু নিয়ে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। তার মধ্যেই আমি 4 নম্বর কবিতাটা পড়ছি, হুম হুম হেমন্তের কবিতা। হুম 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 ঘুম ভেঙে নেমে আসছে পথ পাথার ভিতর, হুম, হলুদ সাপের মতো বেঁকে গেছে কাছের কোটরে। হুম, ঘুম ভেঙে নেমে আসছে পথ পাথার ভেতর, হলুদ সাপের মতো বেঁকে গেছে গাছের কোটরে। ঢুকে গেছে হিম লাগা ঠোঁটে সারাটি দুপুর, ধীরে ধীরে ছেড়েছে খোলস হেমন্তের মতো। এত রুক্ষ বাহ। নিরুত্তাপ দিন, হুম, তবুও কোথাও আলো ঘ্রাণ ছুঁয়ে যাচ্ছে সুখ। রুগ্ন ধান ক্ষেত সবুজ শাড়িটি পরে বসে আছে প্রসব সম্ভবা। এরপর বাকি গল্প জুড়ে প্রসব যন্ত্রণা। সাপুড়ে পথের হাত ধরে ঢুকেছে শহরে, ছেঁড়া শাড়ি আঁকড়ে শুয়ে আছে হেমন্ত বালিকা। বাহ। একসময় কোন একজন বড় কবি আমাকে বলেছিলেন হুম। যে, সুশীল, কবিদের একটা নিজস্ব ভাষা আছে। এই ভাষাটা যেদিন কবিরা আয়ত্ত করতে পারবে, সেদিন তাদের কবিতা লেখাটা খুব সহজ হয়ে উঠবে। হুম। তা তোমার এই কবিতাটা পড়ে শুনে আমার মনে হলো সেরকম যে কবিতার ভাষা, হ্যাঁ, তোমার আয়ত্তের মধ্যেই। খুব ভালো লাগলো। হুম, এটা আমার প্রাপ্তি। আসলে তুমি যেমন ভাবে বললে যে কবিতার একটা ভাষা থাকে, এটা হ্যাঁ আমিও বিশ্বাস করি যে প্রত্যেক কবির ভাষাগুলোও কিন্তু আলাদা আলাদা হয়, হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ সেখান থেকেই কবিকে আলাদা করে চিনে নেওয়া যায়। হ্যাঁ সেটা হ্যাঁ হ্যাঁ, সবসময় ঠিকই। বোধহয় প্রত্যেক কবিরই এটা কবিতা লেখার আগে ভাবা উচিত যে আমি আমার নিজস্বতাটা কোথায় রেখে যাব। ঠিকই ঠিকই। হুম। তো আমরা সরাসরি চলে যাব তোমার কবিতায়। হুম। আচ্ছা, আমি বহুদিন রামকৃষ্ণ মিশনে চাকরি করেছি, তো হ্যাঁ, সেজন্য আহ, ঠাকুর, স্বামীজি, মা, এদেরকে নিয়ে মাঝে মাঝে লিখে ফেলেছি, উদ্বোধনেও লিখেছি এইসব কবিতাগুলো আর কি। আচ্ছা, তা উদ্বোধনে প্রকাশিত স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা কবিতা আমি পড়ছি এখন। বেশ। হ্যাঁ, কবিতাটার নাম বুকে বেদান্ত। অল্প বিস্তর বাতাসে ভেসে ভেসে কি একটা আগুনের গন্ধ, সকাল সন্ধে আমাদের বন্ধ দরজায় কড়া নাড়ে। গন্ধে যন্ত্রণা পড়ে বন্ধ হয় রক্তক্ষরণ, এমনকি মরণ নির্বিকার কাছে আসে, ভরিয়ে দেয় না হাহুতাশে জীবন এই পৃথিবী। সবাই আগ্রহে অধীর, জীব মানে শিব, ব্রহ্ম অর্থে সজীব জড় ক্লীব, একথা তারই সাজে যার বুকে বেদান্ত বাজে। ধন্যবাদ। অসাধারণ অসাধারণ। এটা একটা স্বামীজির 150 বছর হুম। পূর্তিতে একটা সংকলন বেরিয়েছিল। হ্যাঁ, তো সেই সংকলনের জন্য আমি এটা লিখেছিলাম আর কি। হুম, আচ্ছা, হুম। অসাধারণ কবিতা শুনলাম একটা। এবং সত্যি কথা বলতে কি, আমাদের কাছে এই মানুষগুলো তো আমাদের বেঁচে থাকার শুধু প্রেরণাই নয়, এগিয়ে যাবার বড় একটা আশ্বাস। নিশ্চয় নিশ্চয়ই, হ্যাঁ। আমি তো এতদিন ধরে বুঝেছি, যেহেতু বুঝেছি মানে প্রত্যেক মানুষ যারা বিবেকানন্দ, আমাদের তো রবীন্দ্রনাথই বলে গেছেন যে ভারতবর্ষকে চিনতে হলে বিবেকানন্দ পড়ো। একদম তাই, হ্যাঁ, একদম ঠিক তাই। তো তো, আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের হ্যাঁ, শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমরা হুম, কবির কাছ থেকে আরো দুটো কবিতা অন্তত শুনবো আজকের অনুষ্ঠানে। তো তার হুম, আগে ছোট্ট করে একটুখানি জেনে নিই যে কবির কাছে কবিতা কি। কবির কাছে কবিতা কি? আহ, এ প্রশ্ন বলতে গেলে, এ প্রশ্নের উত্তর দিতে গেলে আমি বলি, কবিতা আমার মানে প্রাণের, মনের, অন্তরের একটা ব্যাপার। সাহিত্যের এত শাখা আছে, আমি কিন্তু অন্য কোনো শাখায় বিচরণ করি না। হুম।
হ্যাঁ, কবিতা, এই কবিতা কল্পলতা, এই লতার মধ্যে আমি নিজেকে এমন ভাবে জড়িয়ে নিয়েছি, এখান থেকে আমি আর বেরোতে চাই না। বাহ! আমার এত ভালো লাগে এই কবিতা বিষয়টি। শুধু আর আমার বাড়িতে যদি কখনো তুমি আসো দেখবে আমার কালেকশনে আছে, হ্যাঁ, গদ্য সাহিত্য আছে, তবে কবিতার সংখ্যায়, কবিদের সংখ্যায়, কবিদের ভিড় বেশি। আচ্ছা, বাহ! তো আমি সব রকম কবিতার, এই এই সব বয়সের, সব সময়ের কবিদের কবিতার বই সংগ্রহে রাখার চেষ্টা করি, পড়ি। হ্যাঁ, খুব বড় ব্যাপার এটা। হ্যাঁ, এটা কেমন, সবাই কিন্তু হ্যাঁ, পারে না। কেমন ভাবে এগোচ্ছে, হ্যাঁ, আমার কবিতার পথটি আর কি, সবার, হ্যাঁ, এটা জানার জন্য আমি কবিতাগুলো কালেকশন করি, পড়ি। বাহ! হুম। আমরা তো তোমার পরের কবিতায় চলে যাই। হ্যাঁ, তাহলে আর দুটো কবিতা পড়ি। প্রথমে একটা পড়ে নিই। কবিতার নাম হচ্ছে চাঁদ উঠলো অনেক পরে। বেশ। শীতের রাতে তুমি এলে, নরম বাতাস ডানা মেলে, উঠতে চাইলো আমার ঘরে, চাঁদ উঠলো অনেক পরে। লাল মেঘ থরে থরে রাঙা করলো আকাশটারে, আলোর ঝিলিক আধার ঘরে, চাঁদ উঠলো অনেক পরে। তুমি এলে বৃষ্টি ঝরে, কান্না নেই গলার স্বরে, ঢুকলো সাগর বুকের ঘরে, চাঁদ উঠলো অনেক পরে। তুমি এলে চুপটি করে, শিউলি যখন পড়লো ঝরে, আমায় ধরলো প্রণয় জ্বরে, চাঁদ উঠলো অনেক পরে। ধন্যবাদ। অসাধারণ একটা ছন্দের কবিতা আমরা শুনলাম, চাঁদ উঠলো অনেক পরে। দুরন্ত লাগলো আমার। তুমি এরকম ছন্দের কবিতাও আরেকটা শোনাও। এই কবিতাটা, হ্যাঁ, হুম। নবকল্লোলে বেরিয়েছিল, এটা ছন্দের, হ্যাঁ। আচ্ছা। তো এটা অন্যরকম কবিতা। এটা হচ্ছে কি, আহ, আজকাল আমাদের আহ, টিন এজার ছেলে মেয়েদের মধ্যে, হ্যাঁ, এরা প্রথম ভালোবাসার যে একটা এজ আগে না, হ্যাঁ, 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 হ্যাঁ। তাদের মধ্যে একটা, হ্যাঁ, তো সেই ব্যাপারটা আমি লিখেছিলাম একটা আর কি। হ্যাঁ, এটা ছন্দের, দিনগুলি মোর। হুম। আচ্ছা। আমাকে তুই ছুঁয়েছিলি ঠিক সিঁড়িটার মুখে, চুমু খেতে ভয়ে পাসনি, হাত দিয়েছিলি বুকে। 10 ক্লাসের মেয়ে আমি, কোচিং ক্লাস শেষে, ভেবে কুল পাচ্ছিলাম না এভাবে কেউ মেশে। নিম গাছ সাক্ষী ছিল, পাতা ঝরেছিল মাথায়, তোকে আমি ভালোবাসি কেন লিখলি খাতায়। মায়ের চোখে অনেক আলো, অনেক রকম খোঁজ, কিছু দেখে বুঝে ফেলে হাজার প্রশ্ন রোজ। কিশোরকালের দিনগুলি সব বৃত্ত হয়ে ঘোরে, জামজারুলের পথগুলো সব কখন গেছে সরে। আজ বছর 30 বাদে দেখি আমার কন্যা, সেল ফোন বুকে চেপে শুধু SMS এর বন্যা। ধন্যবাদ। এই কবিতাটা। বাহ, বাহ, বাহ! একদম মানে জলজ্যান্ত আমাদের জীবন কাহিনীর ভিতর থেকে সব জল বেরিয়ে জ্যান্ত জীবনের কথা। একদম, হ্যাঁ, একদম, একদম ছেলেমেয়েরা। অসাধারণ একটা কবিতা শুনলাম আমরা। আর ছোট ছোট ছেলে মেয়েদের কথা। তো আজকের অনুষ্ঠানে তোমার শেষ কবিতাটায় চলে যাব। এই কবিতাটা পড়ছি আমি, বৈশাখ নামের একটা কবিতা। হুম, হুম, হুম। বৈশাখের বৈভবে রবীন্দ্রসঙ্গীত বেজে ওঠে, অনেক বেশি অপেক্ষা, প্রণয় এবং নরম বাতাস রবীন্দ্র সরোবরের জলে রঙিন দীপ্তমান। বৃহৎ ঝড়ে কেঁপে ওঠে আঘাত, অভিমান, পাতার মর্মরে জেগে থাকে বনভূমি, কেয়া ফুলের তীব্র গন্ধে সবকটা দুপুর মোহময়। আমার বৈশাখ পৃথিবীকে জ্বালা দেয়, আমি তার অমোঘ দিনলিপিতে লিখে ফেলি লায়লা মজনুর অমর প্রেম গাথা কিংবা নিদান। ধন্যবাদ। আজকের তো আসর কবিতায় কবিতায় জুড়ে গেছে। আমার খুব ভালো লাগলো যে আজকে, হ্যাঁ, তুমি যে আমাকে তোমাদের অনুষ্ঠানে ডেকেছো আর কি, এবং তোমার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে পারলাম। বড় প্রাপ্তি, তোমার কবিতাও শুনলাম, এটাও আমার খুব ভীষণ একটা প্রাপ্তি। তো হুম। যেতে যেতে পাঠকদের উদ্দেশ্যে এবং শ্রোতাদের উদ্দেশ্যে তোমার দুটো কথা শুনবো। শ্রোতা বা পাঠক যারা যাদেরকে, ওনাদেরকে আমি বলি যে তোমরা যারা কবিতাকে নিয়ে সম্পৃক্ত আছো বা আছেন, হ্যাঁ, তাদের কবিতা পড়তে হবে, যত পড়া যায়।
সব জায়গা থেকে। আর আমরা তো এখন এই সময়কার কবি, তাই আধুনিক কবিতা, হ্যাঁ, যত পড়া যায় সব রকম কবিদের, সেগুলো আমাদেরকে খুব ঋদ্ধ করবে আর কি। তো এইভাবে তারা যদি নিজেদেরকে নিমজ্জিত করে কবিতার মধ্যেই, তারা ঠিক বাংলা সাহিত্যে একটা জায়গা করে নিতে পারবে আমার বিশ্বাস। হ্যাঁ, আমার যতটুকু কবিতাকে নিয়ে বোঝাবুঝি এই রকমই আর কি। হুম। আমরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমাদের হ্যাঁ, কবি তোমাকেও সুশীল ধন্যবাদ, অভিনন্দন, মণ্ডলকে। শুভেচ্ছা। ভালো হুম, থেকো সুশীলদা, হ্যাঁ এভাবে তুমিও। আমাদের সমৃদ্ধ করো তোমার কবিতায়। ঠিক আছে, তুমিও ভালো থেকো। নমস্কার। নমস্কার।